ক্লাস 10 এবং ক্লাস 12 এই দুটো ক্লাসের জন্যই ন্যারেশন চেঞ্জ একটা গুরুত্বপূর্ণ টপিক। এই ন্যারেশন চেঞ্জ আজকে আমরা শিখব। এই ন্যারেশন চেঞ্জ শেখার ক্ষেত্রে আমাদের যেটা প্রথম জানতে হবে সেটা হলো সেন্টেন্স কয় প্রকার। আমরা সাধারণত যে সমস্তভাবে কথা বলি সেই প্রত্যেকটা কথাই একটা করে বাক্য। যে কথাগুলো আমরা বলি সেই কথাগুলোর প্রত্যেকটা বাক্য। এই সেন্টেন্স মূলত আমরা 5 প্রকার। আমরা যে এক্সপ্রেশন যে প্রকাশ করি যেভাবে কথা বলে সেই ধরনের 5 প্রকার, এবং সেই 5 প্রকার যে শব্দ 5 প্রকার যে বাক্য, সেই বাক্যের উপরে কেন্দ্র করে আমরা আজকে ন্যারেশন চেঞ্জটা করব। তো 5 প্রকার বাক্যগুলো আমরা কি কি জানি? নাম্বার 1, অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স মানে বর্ণনামূলক। ইন্টারোগেটিভ সেন্টেন্স প্রশ্নবোধক। ইম্পারেটিভ সেন্টেন্স আদেশ, উপদেশ বা অনুরোধমূলক। আদেশ, উপদেশ বা অনুরোধমূলক। অপটেটিভ সেন্টেন্স প্রার্থনা বা ইচ্ছাবোধক। এবং এক্সক্লেমেটরি সেন্টেন্স বিস্ময়বোধক, সূচক বা আবেগ সূচক। এই 5টা পাবে। রাম ভালো ছেলে, রহিম ভালো ফুটবল খেলে। এই প্রত্যেকটা বাক্য, এই যে বাক্য দুটো আমি বললাম, এটা হলো বর্ণনামূলক আর অ্যাসার্টিভ সেন্টেন্সের বাক্য। ইন্টারোগেটিভ সেন্টেন্স সাধারণত জিজ্ঞাসামূলক বাক্য। তুমি কি করো, তুমি কোথায় থাকো, তুমি কোথা থেকে এসেছো, এই বাক্যগুলোকে বোঝায়। ইম্পারেটিভ সেন্টেন্স আদেশ, এই দরজাটা খোল, আমাকে এক গ্লাস জল দেবেন, এই সমস্ত বাক্যগুলো হলো ইম্পারেটিভ সেন্টেন্স। অপারেটিভ সেন্টেন্স ঈশ্বর তোমায় মঙ্গল করুক, তুমি দীর্ঘজীবী হও, এই বাক্যগুলো হচ্ছে অপারেটিভ সেন্টেন্স। এগুলো আমরা মূলত মুখে বলে থাকি। এক্সক্লেমেটরি সেন্টেন্স, উফ কি গরম পড়েছে, কি জোরে জোরে বৃষ্টি হচ্ছে, আহা কি ভালো ছেলে। এইগুলো জাস্ট আমরা যে বাক্যের মাধ্যমে বিস্ময় প্রকাশ করি বা আবেগ প্রকাশ করি আমরা তাকে বলবো এক্সক্লেমেটরি সেন্টেন্স। এই 5টা বাক্য আমরা ন্যারেশন শিখতে গেলে যেটা প্রথমে যে ব্যাপারটা আমরা করব সেটা হচ্ছে এই 5টা বাক্য আমরা ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদাভাবে আমরা ন্যারেশনটা শিখব। তো আমরা প্রথমে আসবো অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে। আমরা প্রথমে কি আসবো? অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে। তবে তার আগে আমি একটা কথা বলে দিই, এই ন্যারেশনের মূলত দুটো পার্ট বা দুটো অংশ থাকে। ন্যারেশনের দুটো পার্ট বা দুটো অংশ থাকে। একটা পার্টকে বলা হয় থাকে রিপোর্টিং ভার্ব, আরেকটা পার্টকে বলবো রিপোর্টেড স্পিচ। একটা পার্টকে বলবো রিপোর্টিং ভার্ব, আরেকটা পার্টকে বলবো রিপোর্টেড স্পিচ। ধরো হি সেড কমা ইনভার্ট কমা আই এম ইল। হি সেড এই বাক্যটা আমরা বলবো রিপোর্টিং ভার্ব, এবং আই এম ইল এই বাক্যটাকে বলবো আমরা রিপোর্টেড স্পিচ। এটা আগে বলতে হবে। এবং দেখো এই রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ আমরা যেটা বলি মুখে সেটা হচ্ছে রিপোর্টেড স্পিচ, যেটা আমরা বলছি যেটা, এবং যেটা বলি সেটা রিপোর্টিং ভার্ব। তো আরেকটা জিনিস হচ্ছে যে এই ন্যারেশন চেঞ্জ স্পিচ এটা দু রকমের স্পিচ, একটা ডাইরেক্ট স্পিচ আর একটা ইনডাইরেক্ট স্পিচ। একটাকে আমরা বলবো ডাইরেক্ট স্পিচ, আরেকটাকে বলবো ইনডাইরেক্ট স্পিচ। ইনডাইরেক্ট স্পিচ, ডাইরেক্ট স্পিচ মানে প্রত্যক্ষ উক্তি। ডাইরেক্ট স্পিচের অর্থ কি? প্রত্যক্ষ উক্তি। প্রত্যক্ষ উক্তি বলতে কাকে বোঝাবো? বক্তা যখন নিজে কোনো কথা বলেন তখন তাকে আমরা বলবো প্রত্যক্ষ উক্তি। কাকে বলবো? বক্তা যখন নিজে কোনো কথা বলেন তার নিজস্ব উক্তিটাকে আমরা বলবো প্রত্যক্ষ উক্তি।
হি সেড আই অ্যাম ইল, এটা হচ্ছে এটা প্রত্যক্ষ উক্তি, ডাইরেক্ট স্পিচ, এটা ডাইরেক্ট স্পিচ। এবং ইনডাইরেক্ট স্পিচ আমরা কাকে বলবো? এই বক্তা যখন কোনো কথা বললেন, তার এই কথাটা যখন অপর কোনো ব্যক্তি কর্তৃক বলা হবে, বক্তা যখন কোনো কথা বললেন তার এই কথাটা যখন অপর কোনো ব্যক্তি কর্তৃক বলা হবে, তখন আমরা তাকে বলবো ইনডাইরেক্ট স্পিচ বা পরোক্ষ উক্তি। পরোক্ষ উক্তি, ধরো আমি তোমাদেরকে বললাম আমি কালকে স্কুলে আসবো না। আমি একটা ছেলেকে কাউকে বললাম যে আমি কালকে স্কুলে আসবো না, সে গিয়ে যখন তোমাদেরকে বলবে তখন কিভাবে বলবে? স্যার বলেছেন যে স্যার কালকে স্কুলে আসবেন না। তাহলে আমি কাল স্কুলে আসবো না এই কথা যখন আমি বলতে যাব, সেটাকে হবে হচ্ছে আমার নিজস্ব উক্তি, প্রত্যক্ষ উক্তি, তাকে বলবো আমরা ডাইরেক্ট স্পিচ। এবং তখন সেই ছেলেটি গিয়ে যখন অপর কোনো সেই ছেলেকে বলবে বা ক্লাসের মধ্যে বলবে যে স্যার বলেছেন স্যার আসবেন না, আমরা সেটাকে তখন বলবো হচ্ছে পরোক্ষ উক্তি বা ইনডাইরেক্ট স্পিচ। ঠিক আছে, এইবারে আমরা আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জটা শিখব। অ্যাসার্টিভ সেন্টেন্স এই ন্যারেশন চেঞ্জ, অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে কতগুলো নিয়ম আছে, সেই কতগুলো নিয়ম আমি দেখব। প্রথমত হচ্ছে যেখানে যে একটা যেটা আমাদেরকে জানতে হবে যে রিপোর্টিং ভার্বটা যে টেন্সে থাকবে, রিপোর্টিং ভার্বটি যে টেন্সে থাকবে, রিপোর্টেড স্পিচটি সেই টেন্সে পরিবর্তিত হবে। রিপোর্টিং ভার্বটি যে টেন্সে থাকবে, রিপোর্টিং ভার্বটি যে টেন্সে থাকবে, যে টেন্সে থাকবে, রিপোর্টেড স্পিচটি সেই টেন্সে পরিবর্তিত হবে, সেই টেন্সে পরিবর্তিত হবে। 2 নম্বরের ক্ষেত্রে যেটা আসবো যে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী রিপোর্টেড স্পিচের সাবজেক্ট পরিবর্তিত হবে। কি বললাম? রিপোর্টেড ভার্বের সাবজেক্ট অনুযায়ী রিপোর্টেড স্পিচের সাবজেক্টটি পরিবর্তিত হবে, এটা 2 নম্বর। 3 নম্বর ক্ষেত্রে কি বসবো? 3 নম্বর নিয়ম হচ্ছে রিপোর্টিং ভার্ব ও রিপোর্টেড স্পিচ এর মাঝে একটি কি বসবে? দ্যাট শব্দ আসবে, দ্যাট আসবে। কি? রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচের মাঝে একটা দ্যাট শব্দ বসবে। সাধারণত এইটা জিনিস, এটা আমাদেরকে মনে রাখতে হবে। এক্সকিউজ মি, তাহলে কি বলছি? রিপোর্টিং ভার্বটি যে টেন্সে থাকবে, রিপোর্টেড স্পিচটি সেই টেন্সে পরিবর্তিত হবে। রিপোর্টিং ভার্বটি সাবজেক্ট অনুযায়ী রিপোর্টেড স্পিচের সাবজেক্ট পরিবর্তিত হবে। এবং রিপোর্টিং ভার্ব ও রিপোর্টেড স্পিচ এই দুটোর মাঝে এই জায়গায় একটা কি বসবে? এই জায়গায় একটা দ্যাট বসবে, এই জায়গায় একটা দ্যাট আসবে। হয়েছে? তাহলে এবারে আমরা পরিবর্তনটা দেখব। হি সেড আই অ্যাম ইল, এটা কোন টেন্সে রয়েছে? পাস্ট টেন্সে রয়েছে। হি সেড, অ্যামটা কোন টেন্সে রয়েছে? প্রেজেন্ট টেন্সে রয়েছে। তাহলে হি সেড আই অ্যাম ইল, সে বলল আমি অসুস্থ, আমিটা কাকে বোঝাচ্ছে? আমিটা বোঝাচ্ছে যে বলেছে তাকে। তাহলে হি সেড লিখলাম, এর মাঝে একটা দ্যাট আসবে, দ্যাট এলো, হি সেড দ্যাট, সে বলল যে। আইটা কি হয়ে যাবে? হি হয়ে যাবে, কারণ বলেছি রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী রিপোর্টেড স্পিচ এর সাবজেক্ট পরিবর্তিত হবে। তাহলে হি বসলো, অ্যামটা কি হয়ে যাবে? ওয়াজ হয়ে যাবে, হি ওয়াজ, ইলটা এখানে ইলটা বসে যাবে। ক্লিয়ার হলো? বুঝতে পেরেছো? তাহলে এটা গেল হচ্ছে, এটা তোমার গেল ন্যারেশন চেঞ্জের, অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জের নিয়ম। আরেকটা বলি, হি সেড কমা ইনভার্টেড কমা I am going to কলকাতা, তাহলে কি হবে? he said that, he আমটা কি হয়ে যাবে? was going to কলকাতা। হয়েছে? তাহলে এটা গেল আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জের নিয়ম। একটা ব্যতিক্রম আছে, বলে দিই। ব্যতিক্রমটা হচ্ছে যে একটা ব্যতিক্রমটা হচ্ছে যে
রিপোর্টিং ভার্ব আর রিপোর্টেড স্পিচ, রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ দুটি যদি পাস্ট টেন্সে থাকে তাহলে কি হবে? রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ এই দুটো পাস্ট টেন্সে আছে, এটাও পাস্ট টেন্সে, এটাও পাস্ট টেন্সে। তাহলে কি হবে বলো? এটা যদি পাস্ট টেন্সে থাকে, এটাও যদি পাস্ট টেন্সে থাকে, তাহলে রিপোর্টেড স্পিচটি পাস্ট পারফেক্ট টেন্সে পরিবর্তিত হবে। রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ দুটি এর যদি পাস্ট টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচটি পাস্ট পারফেক্ট টেন্সে পরিবর্তিত হবে। অর্থাৎ কি বসবে? একটা হ্যাড আসবে এবং ভার্বের থার্ড ফর্ম বসবে। তাহলে হি সেড দ্যাট, আইটা হি হবে, এখানে হ্যাড এলো, ডু ভার্বের থার্ড ফর্ম ডান, হি হ্যাড ডান দ্য ওয়ার্ক। হয়ে গেল? ক্লিয়ার? বুঝতে পেরেছো এটা? আরেকটা কতগুলো জিনিস ফলো করতে হবে। যদি রিপোর্টেড স্পিচে THIS দিস থাকে তাহলে দ্যাট হবে, দ্যাট হবে। টুডে থাকলে দ্যাট ডে হবে, টুমরো থাকলে দ্য নেক্সট ডে হবে, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে হবে, ইয়েস্টারডে থাকলে হবে দ্য প্রিভিয়াস ডে, ইট থাকলে ইট হবে, দিস থাকলে দোষ হবে। এই জিনিসগুলো, টু নাইট থাকলে দ্যাট নাইট হবে, আর হেয়ার থাকলে দেয়ার হবে। এগুলো একটু খাতায় টুকে নাও। এই জিনিসগুলো কিন্তু ফলো করতে হবে। টুডে থাকলে দ্যাট ডে হবে, টুমোরো থাকলে নেক্সট ডে হবে, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে হবে, ইট থাকলে ইট হবে, দিস থাকলে দোজ হবে, টু নাইট থাকলে দ্যাট নাইট হবে, হেয়ার থাকলে দেয়ার হবে। এইগুলো একটু টুকে নেবে। এগুলো খুব গুরুত্বপূর্ণ জিনিস। তোমার যখন ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন করবে তখন কিন্তু এগুলোকে ইউটিলাইজ করতে হবে। তোমাকে এগুলো না পরিবর্তন করলে ন্যারেশনটা কিন্তু ভুল হয়ে যাবে। আচ্ছা, এবারে আমরা আসবো ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। এটা গেল অ্যাসার্টিভ সেন্টেন্স। আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে এবারে আসবো। ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা কিভাবে করব? ধরো এক্ষেত্রে যেটা হবে, প্রথম যে জিনিসটা আমাদের মনে রাখতে হবে, সেড বা সেড টু, সেড বা সেড টুর পরিবর্তে আস্কড আসবে। সেড বা সেড টুর পরিবর্তে আস্কড বসবে। আমরা একটা জিনিস যেটা ওখানে আমরা ওভারল্যাপ করে গেছি সেটা তোমাদের বলে দিই। যদি ওখানে অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে সে থাকলে সে আসতো, শেষ থাকলে শেষ আসতো, টেল থাকলে টেল আসতো, টেলস থাকলে টেলস আসতো, সে টু থাকলে টেল আসতো, শেষ টু থাকলে টেলস আসতো, সেট টু থাকলে টোল্ড আসতো। এইটা অ্যাসার্টিভের ক্ষেত্রে। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সেট বা সেট টু থাকলে এখানে আস্কড বসবে, শেষ টু থাকলে এখানে আস্ক আসবে। এটা এলো এক নম্বর নিয়মে। দু নম্বর জিনিস হচ্ছে, দু নম্বর রিপোর্টিং ভার্ব ও রিপোর্টেড স্পিচ এর মাঝে ইফ আসবে বা ওয়েদার আসবে
বা ডাব্লিউএইচ শব্দ বসবে বা হাউ আসবে। এবার বলে দিই, এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, ভালো করে শোনো। রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচের মাঝে একটা ইফ আসবে, লিঙ্কার। ওখানে যেরকম ভাবে এখানে দ্যাট আসছিল, অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে দ্যাট আসছিল, ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে মূলত যেটা আসবে সেটা ইফ কিংবা হোয়েদার কিংবা ডাব্লিউএইচ শব্দ বা হাউ। যদি রিপোর্টেড রিপোর্টেড স্পিচটি যদি ডাব্লিউএইচ শব্দ বা হাউ দিয়ে শুরু হয়, তাহলে ইফ বা হোয়েদার আসার কোনো প্রয়োজনীয়তা নেই। রিপোর্টেড স্পিচটি যদি ডাব্লিউএইচ শব্দ, হোয়াট, হুইচ, হোয়ার এগুলো দিয়ে শুরু হয় কিংবা হাউ দিয়ে শুরু হয়, তাহলে ওখানে ডাব্লিউএইচ শব্দ বা হাউ শব্দটা বসবে। আদারওয়াইজ যদি ডু দিয়ে শুরু হয়, ডিড দিয়ে শুরু হয়, হ্যাভ দিয়ে শুরু হয়, হ্যাজ দিয়ে শুরু হয়, হ্যাড দিয়ে শুরু হয় বা ডাস দিয়ে শুরু হয়, সেক্ষেত্রে কি বসবে? ইফ বা হোয়েদার বসবে। বুঝতে পেরেছ? তাহলে এটা গেল। তারপরে যেরকম সাধারণ নিয়ম, রিপোর্টেড স্পিচ এর সাবজেক্ট বসবে, টেন্স অনুযায়ী ভার্ব বসবে, প্লাস অবজেক্ট হবে। একটা জিনিস তোমাদের পরিষ্কার করে বলে রাখি, সেটা হচ্ছে সাবজেক্ট বসবে, ভার্ব বসবে, অবজেক্ট বসবে। একটা জিনিস মনে রাখতে হবে, ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করার ক্ষেত্রে মূলত জিজ্ঞাসা চিহ্নটি উঠে যাবে। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করার ক্ষেত্রে জিজ্ঞাসা চিহ্নটি উঠে যাবে, মনে থাকবে, এটা মনে রাখতে হবে। যদি কেউ ভুল করে জিজ্ঞাসা চিহ্নটি দিয়ে দাও, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। আচ্ছা, এবারে আমরা এটা পরিবর্তন করে দেখি কি হবে। একটা উদাহরণ দিচ্ছি, দেখো। হি সেড, কমা, ইনভার্টেড কমা, হোয়াট ডু ইউ ওয়ান্ট, এই বাক্যটা। তাহলে হি সেড হোয়াট ডু ইউ ওয়ান্ট, তাহলে এখানে সেটের পরিবর্তে কি বসবে? আস্কড বসবে। হি আস্কড, ডাব্লিউ শব্দ দিয়ে শুরু হয়েছে, তাহলে এখানে ডাব্লিউ শব্দটা বসবে, হোয়াট বসলো। আচ্ছা, হি সেড হোয়াট, হোয়াটের পরে কি বসবে বলেছি? যে ডাব্লিউ শব্দটা বসবে, ডাব্লিউ শব্দ বসার পরে এখানে সাবজেক্ট বসবে, রিপোর্টেড স্পিচের সাবজেক্ট। তাহলে এখানে ইউটা কাকে বোঝাচ্ছে? সে বলছে তুমি কি চাও। ইউটা আইও হতে পারে, ইউটা হিও হতে পারে, ইউটা সিও হতে পারে। এখানে নির্দিষ্ট কোনো মেনশন করা নেই, সুতরাং এখানে ইউটা যে কোনো কিছু, আই দিতে পারো, হি দিতে পারো বা সি দিতে পারো। ডু আছে, এই ডুটা অক্সিলারি ভার্ব, এটা কোনো এটা বাদ হয়ে যাবে। ওয়ান্ট কি হয়ে যাবে? ওয়ান্টেড, পাস্ট টেন্স হয়ে যাবে, ফুল স্টপ, এর জিজ্ঞাসা চিহ্ন থাকবে না। হয়ে গেল নিয়মটা। আচ্ছা, এবারে একটা আমরা ডাব্লিউএস শব্দ দিয়ে শিখলাম, আমরা এবারে যেটা শিখতে পারবো, তোমার ডাব্লিউএস শব্দ ছাড়া কোথায় ইফ ব্যবহার করব সেটা দেখো। ডাব্লিউএস শব্দ ছাড়া ইফটা কোথায় ব্যবহার করব সেটা দেখো। একটা উদাহরণ, হি সেড টু মি, কমা, ইনভার্টেড কমা, ডু ইউ ওয়ান্ট দিস, জিজ্ঞাসা চিহ্ন। বলো এটা কি হবে? তাহলে সেড টুর পরিবর্তে কি বসবে? আস্কড হবে। হি আস্কড মি। এরপরে এখানে একটা কি বসবে? ইফ আসবে। তাহলে হি আস্কড মি ইফ, ইউটা কি হয়ে যাবে? আই হয়ে যাবে, কারণ মি আছে এখানে। মি বলতে কাকে বোঝাচ্ছে? ইউটা মিকে বোঝাচ্ছে, আই এলো। ওয়ান্ট কি হবে? ওয়ান্ট হবে হচ্ছে ইফ আই ওয়ান্টেড দিসটা কি হয়ে যাবে? দ্যাট হয়ে যাবে। ইফ আই ওয়ান্টেড দ্যাট, তাহলে দিস থাকলে কি বলেছি একটু আগে? দ্যাট বলেছি। হি আস্কড মি ইফ আই ওয়ান্টেড দ্যাট। ভালো করে বোঝো, সেড টুর পরিবর্তে আস্কড এলো, মি বসলো। এই রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচের মাঝে একটা লিঙ্ক আর ইফ করে এলো, কারণ এটা বলেছিলাম ডু দিয়ে শুরু হলে, ডিড দিয়ে শুরু হলে, হ্যাভ, হ্যাজ, হ্যাড দিয়ে শুরু হলে এখানে ইফ বা হোয়েদার বসবে। তারপরে সাবজেক্ট বসলো, ওয়ান্টেড হয়ে গেল, অবজেক্ট বসে গেল, দ্যাট। ঠিক আছে, এর পরের নিয়মটার জন্য পরের ভিডিওটা তোমরা ফলো করো, এই পরের নিয়মটার জন্য। তাহলে এটা আমরা দুটো করলাম, একটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স।
দুটো। এর পরের যে তিনটে সেন্টেন্স আছে আমরা নেক্সট ভিডিওটাতে করছি। থ্যাংক ইউ।